আসসালামু আলাইকুম দর্শক, একটি পাপেটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে উঠেছে। বিষয়টি ভাইরাল হয়ে উঠেছে ঈদের দিন থেকে। আপনারা জানেন যে ঈদকে সামনে রেখে সম্ভবত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি আনন্দ মিছিলের আয়োজন করেছিল। সেখানে মুঘল এবং সুলতানি আমলের বেশ কিছু নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তখন কী ধরনের ঈদ উদযাপন হতো, সেটা মিছিলে 8টি সুসজ্জিত ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি এবং প্রায় 10টির মতো পাপেট সেখানে উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে বিপত্তি বাধিয়েছে একটি পাপেট। সেই পাপেটটি হচ্ছে এরকম যে গাধার পিঠে একজন মানুষ উল্টো মুখ করে বসে আছেন বা উল্টো মুখ করে গাধার পিঠে চড়ছেন, এবং বিষয়টি সহজে এরকম ধরে নেওয়া যায় যে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়িটিকে উল্টো দিকে টানার চেষ্টা করা হচ্ছে। এখন এই ছবিটিকে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি এই পাপেটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছেন। দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, 71কে মুছে 71-এর জায়গায় 24কে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এই ব্যক্তিটি ডাক্তার শফিকুর রহমানের প্রতিকৃতি হিসেবে ব্যবহৃত হয়েছে পাপেটের ব্যক্তিটি। কেন? তারাও 71কে স্বীকার করতে চায় না, তারা 71-এর বিরোধিতা করেছিল। তারা এই একবিংশ শতাব্দীর বাংলাদেশে এসে আবারও পিছনের দিকে 55-56 বছর পেছনে নিয়ে যেতে চায়, এই ধরনের ব্যাখ্যা। এবং এটি দেওয়ারও কারণ আছে কিছুটা হলেও। তখন ওই পাপেটের যে প্রতিকৃতি বা যে অবয়ব, সেই অবয়বের সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের চেহারায় একটা মিল হয়তো অনেকে খুঁজে পাচ্ছেন। আবার ছবিটি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে ওই একই ছবির মধ্য দিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবির প্রতিকৃতিটা ফুটে উঠছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের দাড়ি নেই, সেখানে দাড়ি রয়েছে, তারপরেও অনেকের কাছে এরকমটা মনে হচ্ছে। আসলে এটির তাৎপর্য কী? যেটি বললাম সেটি, এবং চেহারায় মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এটি আরও বেশি ভাইরাল হয়ে উঠল আলোচনাটি যখন কিনা একটি পক্ষ, যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন, তাদের তীব্র বিরোধিতা করে এই মিছিলটি কেন আয়োজন করা হলো বা এই পাপেটটি এইভাবে উপস্থাপন করা হলো তার বিরোধিতা করছে। তাদের বক্তব্য হচ্ছে ঈদ যেহেতু একটি ধর্মীয় উৎসব, এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্যতায় ফুটিয়ে তোলা দরকার ছিল। এবং এই বক্তব্যটি যে কত বড় এটাকে প্রতিক্রিয়াশীল চিন্তাভাবনার, সেটুকু আমরা অন্তত বুঝি। আগের দুই পক্ষের বক্তব্য সেটিও বিতর্কিত হতে পারে, কিন্তু এটি তো একেবারেই প্রতিক্রিয়াশীল। এবং তারা কেন ক্ষুব্ধ হচ্ছে? যেহেতু সেই পাপেটির মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ডাক্তার শফিকুর রহমানের প্রতিকৃতি খুঁজে পাওয়ার একটা চেষ্টা অনেকের মধ্যে কাজ করছে, সেই জায়গা থেকে সম্ভবত তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এবং এই যে পশু পাখি বা প্রাণীর ছবি কেন আনা হলো সেটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং এটা যে একেবারেই খোরা যুক্তি, একবিংশ শতাব্দীতে এসে এটিকে ধর্মীয় অবয়ব দিয়ে, ধর্মীয় উৎসব অবশ্যই, কিন্তু এখন এই যুগে এসে আমি ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে কোনো ধরনের পশু পাখি প্রাণী সামনে আনা, মানে ছবি সামনে আনা যাবে না। এটি তো আর যাই হোক প্রগতিশীল কোনো চিন্তাভাবনা কোনো অংশ হতে পারে না। আসলে এই যে পাপেটটি ফুটে তোলা হলো বা আর যেসব পাপেট ছিল, তার যিনি পরিকল্পনাকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল হক, তিনি দাবি করেছেন না এটি আসলে ডাক্তার শফিকুর রহমান কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ধরনের, এদের সাথে কোনো ধরনের কোনো মিল নেই। এটি আরবের একটি বিখ্যাত চিত্রকর্ম, বা আমরা যাকে বিজ্ঞ দার্শনিক হিসেবে জানি, কৌতুকের মধ্য দিয়ে যিনি তার দর্শন চিন্তা ফুটিয়ে তুলে গেছেন, সেই নাসিরউদ্দিন হোজার একটি ছবি এইখানে প্রতিস্থাপনে একটা চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, নাসিরউদ্দিন হোজার এরকম একটি ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্রোঞ্জের ভাস্কর্য আছে এটিকে নিয়ে। এবং গল্পটা কী ছিল? গল্পটা এরকম যে
একদিন নাসিরউদ্দিন হোজা তার গাধার পিঠে চড়ে বসেছেন, কিন্তু উল্টো দিকে মুখ করে বসেছেন। কৌতূহলী মানুষদের কেউ কেউ তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে, কি ব্যাপার হোজা, তুমি উল্টো করে মুখ করে গাধার পিঠে বসেছো কেন? তখন তিনি হেসে দিয়ে বললেন, আমি আসলে ঠিক দিকেই মুখ করে বসে আছি, গাধাটাই বরং উল্টো দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আর একজন বুদ্ধিমান গোছের কেউ একজন তাকে দেখে হেসে উঠে বললেন যে, মোল্লা, তুমি সামনে না তাকিয়ে কোথায় যাচ্ছ কিভাবে বুঝবে? তিনি বললেন যে, আমি কোথায় যাচ্ছি তা দেখতে হবে না, আমার কেবল দেখতে হবে আমি কোথা থেকে এসেছি, তাহলেই আমার ভুলগুলো আর হবে না। এই যে দুটি বিষয়, এর কোনোটিই কি আমরা অনুসরণ করার চেষ্টা করছি? যদি কেউ ভুল পথে টেনে নেওয়ার চেষ্টা করেন, তাকে প্রতিরোধের কোনো চেষ্টা করা হচ্ছে? অথবা আমরা নিজেরা যদি সত্যি সত্যি পেছনের দিকে তাকানোর চেষ্টা করি, পেছনের দিকে তাকিয়ে ভুলগুলো কোথায় তা শোধরানোর চেষ্টা করার যে কথা, সেটিও কি করা হচ্ছে? বিষয়টি হচ্ছে যে আমরা ঈদে অনেক কয়েকটি বিষয় আমরা নতুন আঙ্গিকে দেখলাম। একটি যেমন সব ধরনের রেওয়াজ ভেঙে প্রধান উপদেষ্টা ঈদের জামাতে জাতীয় ঈদগাহতে তিনি বক্তব্য শুরু করে দিলেন। এর আগে আমরা অন্য কোনো রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা কাউকে সম্ভবত এরকম বক্তব্য দিতে দেখিনি। এটি আমাদের রেওয়াজ নয়। সেখানে শুধু ইমাম খুতবা পড়বেন, ইমাম বয়ান দিবেন। আরেকটি দেখলাম আবার স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই যেখান থেকে র্যালিটি শুরু হয়েছে, মানে আনন্দ মিছিলটি, সেইখানে ঢাকা বাণিজ্য মেলার যে পুরনো মাঠ, সেইখানে যে জামাত হয়েছে, সেই জামাতে আসিফ মাহমুদকে দেখা গেল ইমাম সাহেবের বাম পাশে আলাদা একটা কাতার, যে কাতারে মাত্র দুজন মানুষ, আর ডান পাশে ছিলেন আর একজন সহ ইমাম। কেন তিনি দাঁড়ালেন? এগুলো কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, যে আমি সবার আগে থাকব? ইসলাম কি শিক্ষা দেয়? নামাজের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়, নেতৃত্বের প্রতি আনুগত্যের শিক্ষা দেয়, নেতৃত্বের গুণাবলী ফুটিয়ে তোলে, এবং যেখানে রাজা বাদশাহ ফকির মিসকিন কারো কোনো পার্থক্য থাকে না, নেতার পিছনে সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ইবাদত করা আল্লাহর। এই তো আসিফ মাহমুদ কিসের ইমাম হয়েছে যে তাকে ওইখানে দাঁড়াতে হলো? এবং যিনি ডান পাশের ইমাম, তার কাছে যখন কোনো গণমাধ্যম জিজ্ঞাসা করলো যে কেন আসিফ মাহমুদকে সামনে আনা হলো, এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ কিন্তু প্রথমে স্বেচ্ছায় আসেননি, আসার তো কথাও নয়। একবারের জায়গায় দুইবার যখন অনুরোধ করলো যে আপনি যান, উনি এসে সুসুর করে দাঁড়িয়ে পড়লেন। এই যে দাঁড়িয়ে পড়া, কি কারণে, কি অর্থে? শুধু আসিফ মাহমুদ কেন, আসিফ মাহমুদ যে দাঁড়াতে গেলেন তাকেই টেনে ধরা দরকার ছিল ওই কাতার থেকে পিছনে মানুষজনদের, পেছনে আসুন। এবং এটি সম্ভবত ইসলাম পারমিট করে না। এরকম কোনো নিয়ম হয়তো, বিধিবদ্ধ নিয়ম হয়তো নেই, কিন্তু প্রথা যেটি আমি যতটুকু জানি যে ইমাম একজনই থাকবেন, যিনি সহ ইমাম থাকবেন তিনিও সাধারণ মানুষের কাতারে থাকবেন সামনের দিকে। সেখানে সেই সহ ইমাম যেমন তার ডান পাশে, বাম পাশে আসিফ মাহমুদকে দাঁড় করানো হলো, এবং ওই সহ ইমামের কাছে যিনি ডান পাশে দাঁড়িয়েছিলেন, যখন জিজ্ঞাসা করা হলো কেন আসিফ মাহমুদকে ভেবে ডেকে আনা হয়েছে, তখন মানে সত্যগুলো যে এইভাবে বেরিয়ে আসে তার আরও একটি প্রমাণ। তিনি বলেছেন যে পেছনের কাতারে জায়গা ছিল না। পেছনের কাতারে জায়গা ছিল না মানে, যারা ভিডিওটি দেখেছেন যে প্রতিটি লাইনের 70-80 থেকে 100 জন পর্যন্ত মানুষ, আমি যদি গোনার চেষ্টা করেছি, 70-80 জন যদিও হয়ে থাকে, 50 জন যদিও হয়ে থাকে, সেখানে একজন মানুষ সহজে দাঁড়াতে পারে না একটু ফাঁক ফোকর দিয়ে? আসিফ মাহমুদের দাঁড়াতে কষ্ট হচ্ছিল? আহা, তাহলে তো যেই আসিফ মাহমুদকে সম্মান দেওয়া হলো, এবং তাকে সম্মান দেওয়ার চেষ্টা করছিলেন বেশি বেশি ওই উত্তর সিটি কর্পোরেশনের সম্ভবত প্রশাসক, তারা তো দাবিদারি করবে, তারা চামচামি করবে। তিনিই বলছিলেন যে আসুন আসুন, সামনে আসুন, এবং তিনি সামনে চলে এলেন। এই যে বিষয়গুলো ঘটছে, আমরা দেখছি হেলিকপ্টারে কিভাবে ঘোরা হচ্ছে, কিভাবে মোটর গাড়ির শোডাউন দেওয়া হচ্ছে। এগুলো তো অবাক হওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছি। অতএব দেশকে কারা পিছনের দিকে নিয়ে যাচ্ছি,
পাপেটকে কিভাবে, পাপের মাধ্যমে কিভাবে বাস্তবতা ফুটিয়ে তোলা হচ্ছে, সাধারণ মানুষ এখন সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন। এটাই হচ্ছে বাস্তবতা। আসলেই কার ছবি ওই পাপেটটিতে তুলে আনা হয়েছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কতটা অতিষ্ঠ, মানুষ কতটা বিরক্ত যে এই সবের মধ্য দিয়ে তারা ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে বেশ কিছু নির্দেশনা ভাইরাল হয়েছে। তিনি আসলেই এ ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, তার সত্যতা কতখানি, তা নিয়েও প্রশ্ন উঠছে। আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে নির্দেশনাগুলো তিনি দিয়েছেন, যা ছড়ানো হচ্ছে অনেকেই হয়তো জেনেছেন, চোখে পড়েছে, তারপর একটু বলি। এই নির্দেশনাগুলোতে বলা হচ্ছে যে বিনা অপরাধে, প্রশাসনকে নাকি তিনি এই ধরনের নির্দেশনা দিয়েছেন, বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। 2, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া যাবে না, একই ধরনের বক্তব্য। 3, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারোর আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। 5, মব সহ্য করা হবে না, কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। এবং 6, ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করার জন্য যা করণীয়, যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি এবং আইন শৃঙ্খলা পরিবেশ ভালো রাখার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেবে। সব কথাই ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান এ ধরনের নির্দেশনা সাম্প্রতিক সময়ে দিয়েছেন কিনা। যে বক্তব্যটি ভাইরাল হয়েছে শনিবার, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো অনুষ্ঠান হয়েছে কিনা, কোনো অনুষ্ঠানে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন কিনা, অথবা তিনি বিশেষ রিটেন নির্দেশনাতে দেওয়ার প্রশ্নই ওঠে না, কোনো মেসেজ দিয়েছেন কিনা, এমন কোনো তথ্য পাইনি। গণমাধ্যমেও ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতেও এ ধরনের কোনো বক্তব্য আসেনি। এবং তিনি সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে ছিলেন গত 24 তারিখ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মিস্টার আবদুল্লাহ কাশিফ আল মাউদি, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আর এর আগে 23শে এপ্রিল তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। তার কারণ সেনাপ্রধান নিজেই এই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব রয়েছেন এবং সেখানে তো এই ধরনের কোনো মন্তব্য করার প্রশ্নই ওঠে না, আর করলেও আমরা খবর পেতাম। প্রশ্ন হচ্ছে যে যেই বক্তব্যগুলো এসেছে, তার যে নির্দেশনাগুলো, প্রথমত এই নির্দেশনাগুলোর সাথে সবাই একমত এবং এটি সত্যি কথা, দেশের একটি বড় অংশ, বড় মানে কি 70-80% মানুষ নিঃসন্দেহে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তার জন্য চেয়ে আছেন সেনাবাহিনীর দিকে এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান এ ধরনের কোনো নির্দেশনা সরাসরি দিতে পারেন কি না। উত্তর হচ্ছে সরাসরি দিতে পারেন না, এইভাবে সরাসরি নয়। অতএব বোঝা যাচ্ছে যে একটি মহল গুজব ছড়াচ্ছে নতুন করে সেনাপ্রধানকে কেন্দ্র করে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠবে, তাহলে কারা গুজব ছড়াচ্ছে? আমার উত্তর হচ্ছে সরকারি পক্ষের একটি অংশ যেমন এই গুজবটি ছড়াতে পারে, সরকার বিরোধী অংশের একটি পক্ষ এই গুজব ছড়াতে পারে। যদি প্রশ্ন করেন যে সরকারের একটি পক্ষ কেন এই গুজব ছড়াবে, আমরা তো জানি সরকারের একটি পক্ষ, স্পষ্ট হয়ে বলছি, সরকার উপদেষ্টাদের মধ্যেই তো কোনো উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলেছেন এবং সরকারের যারা হিতাকাঙ্ক্ষী অথবা এই সরকারকে যারা নিয়োগ দিয়েছে, প্রধান উপদেষ্টাকে যারা নিয়োগ দিয়েছে, সেই ছাত্র সমন্বয়কদের অনেকেতে হুঙ্কার ছেড়েছেন সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে দেখে নেওয়ার জন্য,
নানান ধরনের হুঙ্কার দিয়েছেন এবং সেনাপ্রধানকে তার পদে রাখা হবে না, নানান ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো তাদের পক্ষ থেকে এরকম একটি গুজব ছড়ানো হতে পারে আবারও একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। সেনাপ্রধানকে তো বিতর্কিত করার জন্য দেশের বাইরে থেকে যে গায়েবী আওয়াজগুলো আসছে, কথিত ইনফ্লুয়েন্সাররা যে কথাগুলো বলছেন দিনে রাত্রে 24 ঘন্টা, এবং তাদেরই অনুসারী একটি অংশ যারা মব ক্রিয়েট করছেন, তারাই এই কাজটি করতে পারেন। আবার সরকার বিরোধী অংশ বলতে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতে পারেন। কেন পারেন? সেটি হতে পারে তারা তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, যে সেনা প্রধান এই নির্দেশনা দিয়েছেন, অতএব আমাদের শুভ দিন খুব সন্নিকটে, এই ধরনের অনেক ধরনের হিসাব নিকাশ থেকে একটু হতে পারে। বিষয় হচ্ছে সেনাপ্রধান, আমি যে কথাগুলো বললাম, যে মন্তব্যটি করলাম, এই ধরনের নির্দেশনা সেনাপ্রধান সরাসরি দিতে পারেন কিনা, পারেন না। তবে দেশের যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে, সংকটময় মুহূর্তে অবশ্যই সেনাপ্রধান, অন্তত বর্তমানে যে বাস্তবতা চলছে, তখন তিনি এই ধরনের মন্তব্য হয়তো কখনো কখনো করতেই পারেন। তার কারণ গত 5 আগস্ট, এর আগেও বলেছে, তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার জন্য অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। এমনকি গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন, গণমানুষের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন, নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। সবার উদ্দেশ্যে তিনি কমন একটি মেসেজ দিয়েছিলেন, এবং যার কারণে প্রথম আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সরকারের পক্ষের একটি অংশ, তারা যার পরনাই তার উপরে ক্ষুব্ধ হলেন এবং ভয়ঙ্কর বিস্ফোরক সব মন্তব্য করতে লাগলেন। এবং আমার মনে হয় সেনা প্রধান এখনও পর্যন্ত রাইট ট্র্যাকে আছেন। এই যে সেনাবাহিনীকে দেশের মানুষের মুখে মুখে করার চেষ্টা করা হলো, যথেষ্ট ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে তিনি সেই বিষয়গুলিকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করেছেন। এবং নতুন করে এই যে জিনিসটি তার নির্দেশনা হিসেবে ছড়ানো হচ্ছে, আমি তো বললাম যে কোনো এক পক্ষের কাজ হতে পারে, নতুন করে একটি অস্থিতিশীলতা, বিশেষ করে সরকার পক্ষের একটি অংশ যারা চাইছেন না এই সেনা প্রধানকে, তারা এই কাজটি খুব সূক্ষ্ম পরিকল্পনা থেকে শুরু করতে পারেন। তখন যা বলেননি সেটি নতুন করে কেন, যেহেতু তিনি নির্বাচনের কথা বলছেন, এর মধ্যে নির্বাচনের কথা বলা আছে, ইনক্লুসিভ নির্বাচন বা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, বা সবাই যেন রাজনীতি করতে পারে না, মাঠে নামতে পারে, এটি করে আর একটা মব ক্রিয়েট করা কিংবা উত্তেজনা সৃষ্টি করার একটা সুকৌশল থাকতে পারে। আবার আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের পক্ষ থেকেও যে এটি করা অস্বাভাবিক তাও নয়, তাদের ভালোর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।